প্রতিদিনের মতো রতন আজও খাবার সময় তার মায়ের রান্নার প্রশংসা করতে লাগলো। গিন্নি, রান্নাটা আজ বেশ ভালো হয়েছে, তবে আমার মায়ের মতো কিন্তু হয়নি। আমার মায়ের হাতের যা রান্না। হাজার চেষ্টা করেও শাশুড়ি মায়ের মতো রান্না করতে পারলাম কই? এই তো, এ নিয়ে রোজ আমাকে খোটা শুনতে হয়। খোটা না গো গিন্নি, সত্যি মায়ের হাতে আলাদা একটা জাদু আছে, বুঝলে? হ্যাঁ বাবা, তোমার মায়ের হাতে রান্নার হাত যখন এতই ভালো, তখন আমাকে একদিন রান্না করে খাওয়ালেই তো পারে। এই এই আমাকে নিয়ে তো কি সমালোচনা হচ্ছে শুনি? এই যে পাকা বুড়ি, সব সময় আমার সাথে এত পাল্লা কিসের? তা তো দেবই, সবসময় তোমার ছেলে তো তোমার রান্নার প্রশংসায় ব্যস্ত। তুমি একদিন আমাকে রান্না করে খাওয়ালেই তো পারো নাকি? হুম, তাহলে আজ আমার নামে এই বিচার বসেছে? এতই যখন কথা, পাকা বুড়ি, আজ থেকে তুই রান্না করে খাওয়াবি, কেমন? হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি, তোর বাবা আবার বাইরে বের হবে তো। শোনো বাবা, আসার সময় আজ আমার জন্যে বিরিয়ানি ভাত আনবে। শুনেছি শহরের হোটেলে নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করে। আচ্ছা আচ্ছা, বেশ, আনবো মা। সে আবার কি কথা? বিরিয়ানি কেন? সারাদিন শুধু খাই খাই, তাই না? এত খাই খাই করলে বড় লোক হবে কি করে তোর বাবা? তুমি তো কিপ্টে ঠাকুমা, খাবারের মজা তুমি কি করে বুঝবে শুনি? কিপটিমে না করে আমার মতো খাও, তারপরেই না হয় খাবারের মজা বুঝবে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার যা তো দেখি, বাইরে যা, এবার তোর ঠাকুমা চারটে খেয়ে নিক। পরের দিন তিন্নির কিপ্টে ঠাকুমা যখন বারান্দায় বসে হামানে পান বাড়ছিল, তিন্নি তখন পেছন থেকে আস্তে আস্তে গিয়ে বলল, ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো? কি করছি দেখতে পাচ্ছিস না? চোখে দেখেও আবার জিজ্ঞেস কেন করছিস? ওহ, সব সময় শুধু টক কথা বলো, বলি মুখে কি একটু ভালো করে কথা বের হয় না তোমার? না, বেরোয় না। জন্মের সময় আমার মুখে মধুর বদলে তেঁতুল দিয়েছিল, তাই তো আমার কথা মিষ্টি বেরোয় না, টক বেরোয়। ও, এবার বুঝেছি আসল রহস্যটা কোথায়। এবার বল দেখি, এত আদর করে আমায় ঠাকুমা বলে ডাকছিস কেন? কি মতলবে এসেছিস আমার কাছে? এই যা, তোমার কাছে বুঝি মতলব ছাড়া আসি না? তোমাকে বুঝি আমি আদর করে ডাকি না? সে ডাকিস, তবে ঝগড়া করিস বেশি। আর তুই যা ধান্দায় এসেছিস তা কখনোই পূরণ হবে না, বুঝলি? সব পিঠা শেষ হয়ে গেছে। মোটেও না, আমি পিঠা খেতে আসিনি। আমি তো কাল অনেকগুলো পিঠা খেয়েছি, এতেই আমার পেট ভরে গেছে। জানি তো, এই জন্যেই তো সকাল সকাল দেখি কেউ আমার ঘরে এসে কৌটো থেকে পিঠে বের করে খাচ্ছে। ইয়ে মানে, কিপ্টে ঠাকুমা, তুমি এটাও দেখে ফেলেছো? চোখ কত দিকে থাকে গো তোমার? পরের দিন সকালে রতন খেতে বসে তার মাকে বলল, মা, বাজারে ইলিশ বেশ সস্তা হয়েছে। তোমার হাতের ভাপা ইলিশ অনেকদিন হয় খাইনি। আজ আসার সময় ইলিশ আনবো, তুমি কাল ভাপা ইলিশ করবে, গরম গরম ভাতের সাথে বেশ মজা করে খাবো। না না খোকা, তার আর দরকার নেই। সারাদিন খাওয়া ছাড়া কি তোরা কিছুই বুঝিস না নাকি? হ্যাঁ, আমি জানি ইলিশ মাছের অনেক দাম, তার সেই ইলিশ কেনার টাকাটা জমিয়ে রেখে একটা কাজে লাগাস। না না বাবা, তুমি ইলিশ আনবে, আমি ঠাকুমা হাতের ভাপা ইলিশ খাবো। আমার খেতে খুব ইচ্ছে করছে, একদিন মজা করে ঠাকুমা হাতের ইলিশ ভাপা খাবো। শখ কত আমার হাতে ভাপা ইলিশ খাবে?
পরের দিন রতন বাড়িতেই ফিরছিল। সে হাটে গিয়ে বড় দেখে একটা ইলিশ এনে বাড়ির সবাইকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, মা, ও মা, কোথায় গেলে সবাই? তিন্নি, মা তিন্নি। ও বাবা, বাবা, তুমি এত বড় ইলিশ কিনে এনেছো? কি মজা, কি মজা! আজ ঠাকুমা হাতের ইলিশ ভাপা খাবো। মা তো মানা করেছিল মাছ আনতে, এবার দেখো মা বাড়িতে কত অশান্তি করে। আহা গিন্নি, এত ভয় পাও কেন? মা কিছুই বলবে না। জানো তো, আমার মা আগে কত ভালো ছিল। বাবা বেঁচে থাকতে কত শখ করে ভাপা ইলিশ করত। বাবা মারা যাবার পর থেকে মা এমন হয়ে গেছে। হ্যাঁ, তবে তুমি মাছটা না আনলেও পারতে, মা কিন্তু খুব বকবে জানো। হ্যাঁ, মা তো তোদের সব সময় বকে, ছেলেটা আসতে না আসতেই কান পড়ানো হচ্ছে না। না মা, আপনি ভুল বুঝছেন, আসলে মা আমি সেইভাবে বলিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সবই জানি। আমার ঘাট হয়েছে বাপু, তোদের ইলিশ মাছ আনতে মানা করা। মা, ও মা, আরে কোথায় যাচ্ছ? মা, আরে শোনো, যেও না বাড়ি থেকে। বলেছিলাম না, এবার হলো তো। চিন্তা করো না গিন্নি, মা ঠিক সময় চলে আসবে। প্রতিবারই তো রাগ করে চলে যায়, আবার দুপুর হওয়ার আগেই ফিরে আসে। তুমি বরং কাজ গুছিয়ে মাছটা কেটে রাখো। রীতা সমস্ত কাজ গুছিয়ে মাছ কাটতে বসলো। তখন তিন্নি এসে বলল, মা, ও মা, দুপুর তো হয়ে এলো, ঠাকুমা তো এখনো এলো না। ও মা, আমার মনে হয় ভাপা ইলিশ খেতে চাওয়াটা আমার ঠিক হয়নি মা। না রে মা, সব দোষ আমার। আমি কেন যে তোর বাবাকে বলতে গেলাম। তোর ঠাকুমা এমনিতে খুব ভালো রে। মা, ও মা, মা চলো না, তুমি আমি আর বাবা মিলে ঠাকুমাকে খুঁজে আনি। ঠাকুমার সাথে ঝগড়া না করলে সারা দিন আমার সময় কাটে না মা। এমন সময় তিন্নি ঠাকুমা বাড়িতে ফিরে এলো। ও তাই বুঝি, এই দুষ্ট মেয়ে একটা আমার সাথে সারা দিন শুধু ঝগড়া করতে মন চায়। ও ঠাকুমা, তুমি কোথায় গিয়েছিলে আমাদের রেখে? তুমি জানো তোমাকে আমরা কত ভালোবাসি। এভাবে আমাকে রেখে আর কোথাও যাবে না, এই বলে দিলাম। পাগলি মেয়ে একটা, তোদের রেখে আমি কোথাও যেতে পারি নাকি? হ্যাঁ, বাড়িতে তো সর্ষে নেই, তাই হাবুদের বাড়ি গিয়েছিলাম সর্ষে আনতে। আমার একমাত্র নাতিনটা আমার কাছে ইলিশ ভাপা খেতে চেয়েছে, আর আমি কিনা রান্না করব না। আমার লক্ষ্মী ঠাকুমা। মা ফিরেছ? আমি তো সারা গ্রাম খুঁজে এলাম। আসলে মা, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। পাগল ছেলে, এখন থেকে যা যা খেতে মন চাইবে তাই খাবি, আমি আর কখনো বারণ করব না। তোরা সবাই ঘরে গিয়ে বস, আমি গরম ভাত আর ভাপা ইলিশ করে আনি। তিন্নি ঠাকুমা গরম ভাত আর ইলিশ ভাপা করে আনলো। এই যে গরম গরম ভাত আর ভাপা ইলিশ, সবাই খেতে বসে যাও। আহ, দেখতে খুব সুন্দর হয়েছে ঠাকুমা, আর গন্ধও বেশ। তা জানি খেতে কত মজা। আজ শুধু একবার আমার মায়ের হাতের ইলিশ ভাপা খেয়ে দেখো, জীবনেও ভুলতে পারবে না। আহ, কি স্বাদ! ও ঠাকুমা, তুমি আমাকে রোজ ইলিশ ভাপা রান্না করে দেবে? না না থাক, তোমার রান্না করার দরকার নেই, আমাকে শিখিয়ে দাও, আমি রোজ রান্না করে খাবো। পাকা বুড়ি একটা, আগে বড় হও, তারপর শিখিয়ে দেব। ও বাবা, তোমার মেয়ে কি এখনো ছোট আছে? বলো, বড় হয়ে গেছে না? ঠাকুমা শুধু শুধু আমায় ছোট বলে। মা,
আমার মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তুমি একে ভাপা ইলিশ রান্না শিখিয়ে দিও। দেবো দিদি ভাই, দেবো। আজকে এনে তারপর শিখিয়ে দেব। আহ, কি স্বাদ! ও ঠাকুমা, আমাকে আরো দুটো ইলিশ দাও না। এজন্যই তো বাবা ঠাকুমার হাতের রান্নার এত প্রশংসা করে। আমিও তো তোমার হাতের রান্নার ভক্ত হয়ে গেলাম গো।